সাবেক তথ্যমন্ত্রী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। তারিন মাহিয়া মাহি সহ অনেক অভিনেত্রী নারী লিপসু হাসান মাহমুদের রাতের পাখি অপকর্ম আড়াল করতে স্ত্রীর নামে করেছেন সম্পদের পাহাড়। থাকছে বিস্তারিত রিপোর্টে। এবং সর্বশেষ জানাবো, আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে এক হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিশ্ববিখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্মের প্রথম পর্ব। হাসান মাহমুদ একজন প্রতারক ও ধান্দাবাজ ব্যক্তি। তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, অথচ তিনি জোরপূর্বক ক্ষমতায় অপপ্রয়োগ ঘটিয়ে তাকে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করেন। হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদের মালিকানাধীন ২১ পত্রিকাতে হাসান মাহমুদের বাবা সম্পর্কে লেখা হয়, চট্টগ্রামের খ্যাতিমান আইনজীবী প্রখ্যাত নুরুচ্ছফা তালুকদারের জ্যেষ্ঠ সন্তান ডক্টর হাসান মাহমুদের জন্ম ১৯৬৩ সালে ৫ জুন চট্টগ্রামে। তার বাবা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এবং ২ মেয়াদে বৃহত্তম চট্টগ্রামে পাবলিক প্রসিকিউটর ছিলেন। অর্থাৎ এই লেখার কথাও তার বাবা নুরুচ্ছফা তালুকদারকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়নি। অথচ প্রতারক হাসান মাহমুদ গেজেটে অন্তর্ভুক্তির জন্য বাছাইকৃত নতুন অন্তর্ভুক্তির তালিকায় ২য় নম্বরে তার বাবার নাম ঢুকিয়ে দেন। ভুয়া মুক্তিযোদ্ধার এই তালিকায় হাসান মাহমুদ কৌশলে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে ভেবেছেন কেউ হয়তো জানবে না। গোয়েন্দা সূত্রে আমরা সেই তালিকার কপি উদ্ধার করেছি। এইভাবে জালিয়াতির মাধ্যমে মুক্তিযুদ্ধের তালিকা অন্তর্ভুক্তির জন্য হাসান মাহমুদকে নিশ্চয়ই একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ক্ষমতা অপব্যবহার করে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না। বিরোধী দলের ওপর নির্যাতনকারী দুর্নীতিবাজী পুলিশ কর্মকর্তা হলেন এসআই সুমন। যুগান্তর পত্রিকাতে প্রকাশিত ফেসে যাচ্ছেন এসআই সুমন শিরোনামের এক সংবাদে লেখা হয়, দুদকের অনুসন্ধানে ১৬,৯১,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে রাঙ্গুনিয়া থানা পুলিশের এসআই সুমনের বিরুদ্ধে। সুমনের অন্যায় প্রতিবাদ করেছিলেন রাঙ্গুনিয়া থানার সদ্য বদলিকৃত ওসি মাহবুব আলম মিল্কি। এর ফলে একদিনের নোটিশে মিল্কিকে বদলি করে নিজের পছন্দের চন্দন কুমার চক্রবর্তীকে রাঙ্গুনিয়া থানাতে ওসি হিসেবে নিয়োগ দেন হাসান মাহমুদ। চীনের মালিকানাধীন কোম্পানি সিআরসিসি সম্পূর্ণ নিজ খরচে চট্টগ্রাম নগরীতে মেট্রো রেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করে নিতে চেয়েছিল। অথচ হাসান মাহমুদ চীনের প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নিজের পছন্দমতো কোরিয়ার প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কৈকাকে ফিজিবিলিটি স্টাডির দায়িত্ব দেন। ফলে এই প্রকল্পের ফিজিবিলিটি পরীক্ষার খরচ হবে ৭০,৬৩,০০,০০০ টাকা। এর মধ্যে সরকারি তহবিল জিওপি ফান্ড থেকে দেওয়া হবে ১৩,৬৩,০০,০০০ টাকা। এই প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কৈকা দেবে ৫৭ কোটি টাকা। বিনামূল্যে যে কাজটি করা যেত সেটি হাসান মাহমুদের কমিশনের লালসাতে রাষ্ট্রের ৭০ কোটি টাকা খরচের মাধ্যমে উদ্যোগ নেওয়া হলো। অথচ এইভাবে ব্যক্তির স্বার্থে জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে হাসান মাহমুদ হয়ে যান ধরাছোঁয়ার বাইরে। হাসান মাহমুদের নির্দেশে তার ভাই এরশাদ মাহমুদ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত বৌদ্ধ ভিক্ষুর ওপর নির্যাতন করতে কার্পণ্য করেনি তারা। হাসান মাহমুদ ও তার অনুসারীদের অবৈধ বালি উত্তোলন, পাহাড় কাটা ইত্যাদি পরিবেশ ধ্বংসকারী কাজের প্রতিবাদ করেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া বৌদ্ধ ভিক্ষুর শরণাগতের। এ কারণে এই বৌদ্ধের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করায় মামলাবাজ হাসান মাহমুদ জীবন বাঁচাতে অবশেষে দেশ ছাড়া হয়েছেন বৌদ্ধ শরণার্থীদের এবং বর্তমান শ্রীলঙ্কাতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে হাসান মাহমুদের এই আক্রোশের ফলে দেশের ভাবমূর্তি বিদেশেও নষ্ট হয়েছে। কানাডা ও আমেরিকাতে এর প্রতিবাদ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর হাসান মাহমুদ মাছ ধরার ট্রলার, শিপ হেল্ডিং, ওভার গ্রেডিং লাইসেন্স ও টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন। এর মধ্যে গ্রিন টিভি নামে লাইসেন্সটি নেওয়া হয়েছিল গোলাম দস্তগীর নিশাত নামে তার এক সহপাঠীর নামে। দীর্ঘ ১০ বছর পর সেই টিভির লাইসেন্স বিক্রি করা হয়েছে আন্ডার রফিক ও বেনজির আহমেদের কাছে। বেনজির ও আন্ডার রফিকের কালো টাকা সাদা করা হয়েছে এই টেলিভিশনের সাইনবোর্ডের আড়ালে এবং এর নৈপথ্যে কলকাঠি নেড়েছেন মহাদুর্নীতিবাজ হাসান মাহমুদ। গত এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দরে অতি গোপনে ২৩টি শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স অনুমোদন দেওয়া হয়। হাসান মাহমুদের মালিকানাধীন বিসমিল্লাহ মেরিন সার্ভিস রয়েছে এই লাইসেন্স প্রাপ্তির তালিকার শুরুর দিকে। চট্টগ্রামের যুবলীগ নেতা আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরশাদুল আলম বাচ্চুকেও বিপুল অর্থের বিনিময়ে হাসান মাহমুদ পাইয়ে দিয়েছেন অতি মূল্যবান এই লাইসেন্স। হাসান মাহমুদ তার এলাকাতে অর্থাৎ চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন। এছাড়াও অনলাইন টিভির অনুমোদনে বাণিজ্যের অভিযোগে রয়েছে হাসান মাহমুদের বিরুদ্ধে। চট্টগ্রামে সিএইচডি নিউজ 24 নামের অনলাইন টিভিকে অনুমোদন দিয়েছেন তিনি।
পেশাদার সাংবাদিকবিহীন এই প্রতিষ্ঠানটি মূলত চাঁদা তোলার দোকান এবং সেই চাঁদার ভাগ পান স্বয়ং হাসান মাহমুদ। পত্রিকা নিবন্ধন নিয়ে হাসান মাহমুদ ঘুষ বাণিজ্যে বাধা দেওয়ার কারণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে চাকরির মেয়াদ শেষ হওয়ার 1 বছর পূর্বেই হাসান মাহমুদ তাকে অবসরে পাঠান। দুর্নীতিবাজ হাসান মাহমুদের আর্থিক দুর্নীতির বিষয়টি নগ্নভাবে আমাদের সামনে ধরা পড়েছিল 22 ডিসেম্বর 2013 সালে প্রকাশিত দৈনিক ইনকিলাব পত্রিকার এক রিপোর্ট থেকে জানা যায়, হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতিমা 2008 সালে ছিলেন গৃহিণী এবং তার সম্পদের পরিমাণ ছিল মাত্র 60,000 টাকা। অথচ 2013 সালে হাসান মাহমুদের নির্বাচনী হলফনামাতে তার স্ত্রীর সম্পদের পরিমাণ দেখানো হয় 14,74,00,000 টাকা, যা 2008 সালের তুলনায় 2013 সালে হাসান মাহমুদের স্ত্রীর সম্পদ বেড়েছে 2,290 গুণ বেশি। এত অস্বাভাবিক আয় বৃদ্ধির বিষয়টি প্রমাণ করে হাসান মাহমুদ কতটা দুর্নীতিগ্রস্ত একজন মানুষ। দুর্নীতিবাজ হাসান মাহমুদ নারী লিপ্সু ব্যক্তি হিসেবেও সুপরিচিত। অভিনেত্রী তারিনের সাথে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট হিসেবে পরিচিত। ঢাকা 10 আসন থেকে তারিনকে আওয়ামী লীগের নমিনেশন পাইয়ে দিতে হাসান মাহমুদ ব্যাপক তদবির করেছিলেন, যদিও তার সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। হাসান মাহমুদের বিশ্বস্ত সহযোগী হলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উপকমিটির সদস্য রাসেল। এই রাসেল ডিজিএফআই এর ঊর্ধ্বতন এক কর্মকর্তার সহযোগিতায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের সাথে মাহিয়া মাহির অডিও ফাঁস করেন হাসান মাহমুদ। মূলত মাহিয়া মাহি সহ অনেক অভিনেত্রী নারী লিপসু হাসান মাহমুদের রাতের পাখি। এইসব রাতের পাখিদের ম্যানেজমেন্ট করেন হাটহাজারী রাসেল। মূলত ডাক্তার মুরাদের কারণে তথ্য মন্ত্রণালয়ের একক আধিপত্য গড়ে তুলতে ও বিভিন্ন প্রকল্প সহ নিবন্ধন বাণিজ্যে সুবিধা করতে পারছিলেন না হাসান মাহমুদ। তাছাড়া হাসান মাহমুদ চাননি তার রাতের পাখিদের উপর ভাগ বসাক মুরাদ। এই কারণেই মুরাদকে তিনি কৌশলে সাইড করে দেন। আমরা আন্তর্জাতিক আদালতে সার্বিয়ার খুনি লাদিস এবং কারাঞ্চিকের বিচার এবং সাজার কথা জানি। বসনিয়ায় মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল। চরম মুসলিম বিদ্বেষী নৃশংস 2 অপরাধে যাবজ্জীবন সাজা হয়েছে। ওই আদালতে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক জনতার বিচার চলছে। বাংলাদেশের নিপীড়িত জনগণ আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও একইভাবে স্বদেশে কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে। তবে সেই বিচারের আগে শেখ হাসিনার কৃত অপরাধের ডকুমেন্ট এখনই তৈরি করে রাখা প্রয়োজন। নইলে হাসিনার ফ্যাসিস্ট শাসনের অবধারিত পতনের পর এইসব অপরাধের কথা স্মৃতিপুষ্ট বাঙালি মুসলমান খুব তাড়াতাড়ি ভুলে যাবে। দেখতেই তো পাচ্ছেন, এক ভয়ানক স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ শাসক শেখ মুজিবকে 14 বছর ধরেই আজব মুসলমান জাতি একেবারে পৌত্তলিক কাদায় মূর্তি বানিয়ে কিভাবে পুজো করে ফেলছে। অথচ 1975 সালে জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পর ঢাকার দোকানের সমস্ত মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। খোদ গোপালগঞ্জে তাকে জানাজা পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যায়নি। বর্তমান প্রজন্ম এইসব ইতিহাসের কিছুই জানে না। যাই হোক, এবার শেখ হাসিনার অপরাধের একটি ডকুমেন্ট করে রাখা যাক। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। জয় মাঝে মধ্যেই বাংলাদেশের সফরে আসেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকেন। সজীব অজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতিলব্ধ অঢেল সম্পদের গল্প তো আছেই। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নাটকীয় শপথপাঠ অনুষ্ঠানে শেখ রেহানাকে বড় বোনের পাশে দণ্ডায়মান দেখা গেছে। শোনা যায় দিল্লি নাকি তাকে হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে রেখেছেন। শেখ রেহানার স্বামী ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকাকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদার নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকী। শেখ রেহানা ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হয়। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন। শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকেরই ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনার কন্যার স্বামী ঠিক কী অবস্থায় আছেন সেটাও রহস্যময়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথে এই দম্পতির নামও জড়িয়ে আছে। সেই সময় তারা কানাডায় অবস্থান করতেন। কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি গেড়েছেন সেটাও আমজনতার অজানা। অবশ্য পুতুল এখন স্বামীর সাথে না থেকে মায়ের সাথে ঘুরছেন।
শেখ হাসিনার কন্যার শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। একদা দাপুটে মন্ত্রীর এখন আর খোঁজ খবর নেই। অনেকেই দাবি করেন যে বেআইন নাকি সাবেক হয়ে গেছে। ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় 2,000 কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছে। ফ্যাসিস্ট শাসকের সাবেক অথবা বর্তমান বিআইয়ের ছোট ভাই যদি 2,000 কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করেছেন তা ধারণা করাও আমাদের পক্ষে অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেন বছর খানেক আগে মন্ত্রী এবং সংসদ সদস্য বাংলাদেশের সরকারের বিভিন্ন পর্যায়ে শেখ পরিবারের লোকদের অবস্থান নিয়ে ইউটিউবে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেখানে ইলিয়াস হোসেন শেখ পরিবারের প্রভাবশালী প্রায় অর্ধশত ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন। ওই প্রতিবেদনটি বিশেষভাবে সংরক্ষণ করা প্রয়োজন। ভবিষ্যতে মামলার আর্জি বানাতে প্রতিবেদনটির প্রয়োজন হবে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছেন। জাদুঘরে পাঠানো লোডশেডিং বাংলাদেশে আবার ফিরে আসার পর থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে তথাকথিত মূলধারা মিডিয়ার এখন কিছু সংবাদ প্রকাশিত হচ্ছে। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুপাট করা হয়েছে তা নিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো। 2010 সালের জুন মাসে আমাকে এক রাতে প্রধান টর্চার চেম্বারে চোখ বেঁধে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কেন কুইক রেন্টালের বিরোধিতা করি। সেদিন আমাকে প্রশ্নকারী সেই সব সামরিক ও পুলিশের কর্তারা আজ নিশ্চয়ই আমার বিরোধিতার কারণ বুঝতে পারছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছে। 3.5 বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পতে অতিরিক্ত খরচ করা হয়েছে 10 বিলিয়ন ডলারের মধ্যে কত অংশ বাংলাদেশের লুটেরা পাচ্ছে আর কত অংশ রাশিয়ানদের ভাগে যাচ্ছে সেটা IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবার শেখ হাসিনার কাছে হিসাব চাইতে পারে। সাধারণ জনগণের মাথায় বিপুল ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পের এইভাবেই দুর্নীতির মহা উৎসব চলছে। গত 15 বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমর্থনে অর্থনীতিতে চমকের পরিবর্তনে যথেষ্ট শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল। 2001 থেকে 2006 সালের মধ্যে মুদ্রানীতি ও সামষ্টিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ও সম্পদের যথাসম্ভব সুষম ব্যবহার নিশ্চিত এবং একটি টেকসই কাঠামো নির্মাণের লক্ষ্যে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। ফলে সেই সময়ে প্রবৃদ্ধি 6.7 উন্নীত হওয়ার পাশাপাশি সম্পদ যাতে গুটি কয়েক ব্যক্তির কাছে পঞ্জীভূত না হয় সেদিকে দৃষ্টি ছিল। শেখ হাসিনা সহজে লুটের ভাগ পাওয়ার জন্য চিহ্নিত লুটেরাদের হাতে দেশের অর্থনৈতিক পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন। বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করবার পর দেশের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান অডিট করলে কেবল লুটপাটের প্রকৃত চিত্র বাংলাদেশের জনগণ জানতে পারবেন। যে রাষ্ট্রে পিকে হালদারের মতো একজন ব্যক্তি 10,000 কোটি টাকারও অধিক লুটপাট করে ভারতে পাচারে সক্ষম হয় সে দেশের অর্থনৈতিক ধ্বংস অনিবার্য।